গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পরিস্থিতিতে সবাই সুস্থ আছো। আজকের দশম শ্রেণীর প্রথম ক্লাস জীবনবিজ্ঞানের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। আচ্ছা, তোমরা ক্লাসটা শোনার সময় প্রত্যেকে খাতা আর যার যে বই কিনেছো প্রত্যেকে সেগুলো হাতে করে নেবে এবং আমি যেগুলো শুনবে সেটা দরকার বলে নোট করবে এবং প্রশ্নগুলো যেগুলো দেবো সেগুলো লিখে নেবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে? তাহলে ভালোভাবে ক্লাসটা শোনো। দেখো, প্রথমে বলে দিই এই জীবজগতের নিয়ন্ত্রণটা কি ও সমন্বয়। জীবজগতের নিয়ন্ত্রণ, ধরো আমরা দেখেছি যে কোনো জীব যখন সে মানে জীব বলতে আমরা কি বুঝি, যার মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসগুলো থাকে, যেমন চলন গমন বা হরমোনাল ক্রিয়া বা জনন বা রেচন, এদেরকে আমরা জীব বলি। তো এই জিনিসগুলোর মাধ্যমে জীবেরা নিয়ন্ত্রিত হয়। তো এই জীবজগতের নিয়ন্ত্রণে আমাদের মেনলি সিলেবাসে আছে উদ্ভিদের সংবেদনশীলতা বা উদ্ভিদ জগতের মেন পড়ানোটা তোমাদের পড়ানো হবে। তো তোমরা দেখেছো সবাই যে লজ্জাবতী উদ্ভিদ দেখেছো। লজ্জাবতী উদ্ভিদের যদি আমরা স্পর্শ করি দেখবে লজ্জাবতী উদ্ভিদ একটু মুড়ে যাচ্ছে, হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে অটোমেটিক পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছে, ফের যদি কোনোভাবে স্পর্শ করা যায় পাতাটা মুড়ে যাচ্ছে। এরকম আমরা প্রাণীদেরও দেখি। ধরো কোনো কেন্ন যাচ্ছে, আমরা একটা কাঠি নিয়ে একটু টাচ করলাম, দেখবো কেন্নটা পুরোপুরি গুটিয়ে গেল, আবার কিছুক্ষণ পরে দেখবো কেন্নটা আবার আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে সংবেদনশীলতা। তো তোমাদের আজকে ফার্স্ট পড়ানো হবে উদ্ভিদের সংবেদনশীলতা। উদ্ভিদের সংবেদনশীলতাটা কি? উদ্ভিদের সংবেদনশীলতা হচ্ছে যখন কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে সাড়া প্রদান, এটাকে বলা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা। তাহলে সংবেদনশীলতা জানতে গেলে আমাদের একটা কি টার্ম এলো, উদ্দীপক। তাহলে কি বললাম সংবেদনশীলতাটা, যে কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের বিভিন্ন সাড়া প্রদান হয় তখন তাকে বলা হচ্ছে যে সংবেদনশীলতা। তো এই সংবেদনশীলতাটা জানতে গেলে আমাদের জানতে হবে উদ্দীপক কী। উদ্দীপকটা হচ্ছে সাধারণত যে বিষয়গুলো কোনো উদ্ভিদের সংবেদনশীলতাকে সাহায্য করছে তাকে আমরা বলবো যে উদ্দীপক। তাহলে উদ্দীপকটা কি না, যে জিনিসগুলো সাধারণত কোনো উদ্ভিদের সংবেদনশীলতাকে সাহায্য করছে। এই উদ্দীপক হচ্ছে দুরকম। তাহলে উদ্ভিদের সংবেদনশীলতার মধ্যে উদ্দীপক হচ্ছে দুরকম, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক, এই দুটো। তাহলে বাহ্যিক উদ্দীপকটা কি? যখন কোনো উদ্ভিদের সেই সংবেদনশীলতাটা বাইরে থেকে কোনো উদ্দীপকের বা বাইরে থেকে কোনো প্রভাবকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন ধরো তোমরা সবাই মটর গাছ দেখেছো, শিম গাছ দেখেছো। দেখবে শিম গাছ বা মটর গাছ একা একা সোজা হয়ে দাঁড়াতে পারে না। কোনো অবলম্বন থাকলে বা কোনো লাঠি গুঁজে দিলে বা কিছু এর ধরনের কোনো বাহ্যিক অবলম্বন দিলে তবে সেই গাছটা সোজা হয়ে আস্তে আস্তে তাকে জড়িয়ে উঠতে পারে। অপরাজিতা ফুল গাছও তোমরা দেখেছো, এইভাবে তাকে জড়িয়ে উঠতে পারে। তো এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। আর অভ্যন্তরীণ উদ্দীপকটা কি? অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে উদ্ভিদের যে বিভিন্ন ক্রিয়াগুলি ঘটে, এই ক্রিয়াগুলি বিভিন্ন হরমোন, উৎসেচক বা তাদের বিভিন্ন রসস্ফীতি চাপের তারতম্যের জন্য অভ্যন্তরীণ উদ্দীপকটা ঘটে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে উদ্দীপকটা কি বললাম। তাহলে বাহ্যিক উদ্দীপক হচ্ছে যেটা আমরা বাইরে থেকে কোনো উদ্ভিদকে সাহায্য করছি তার বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য। আর অভ্যন্তরীণ উদ্দীপকটা কি না, যখন উদ্ভিদের নিজস্ব শরীরের মধ্যে বিভিন্ন হরমোনাল ক্রিয়া বা বিভিন্ন উৎসেচকের ক্রিয়া বা বিভিন্ন রসস্ফীতি চাপের তারতম্যের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো ঘটছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে এটা গেল উদ্দীপক। তাহলে উদ্ভিদের সাড়া প্রদান জিনিসটা কি তাহলে বুঝতে পারলে? উদ্ভিদের সাড়া প্রদান জিনিসটা কি বললাম তাহলে, যে বিভিন্ন উদ্দীপকের প্রভাবে যখন কোনো জীব একটা নির্দিষ্ট সাড়া দেয় তখন তাকে বলা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা। আচ্ছা, এবার দেখো এই যে উদ্ভিদের সংবেদনশীলতায় আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান আছে। হ্যাঁ, আচার্য জগদীশচন্দ্র বসুর অবদানটা কি? আচার্য জগদীশচন্দ্র বসু তোমরা সবাই জানো আচার্য জগদীশচন্দ্র বসু একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, মানে যিনি বোটানি নিয়ে মানে উদ্ভিদবিদ্যা নিয়ে বিভিন্ন রিসার্চ করেছিলেন। তার মধ্যে একটা পার্ট ছিল এই উদ্ভিদের সংবেদনশীলতা। আচার্য জগদীশচন্দ্র বসু যখন বলেছিলেন তার আগে পর্যন্ত, মানে যখন বলার আগে পর্যন্ত আমরা জানতাম যে উদ্ভিদের মানে প্রাণীদের মতন বিভিন্ন ক্রিয়াগুলো হয় না, কিন্তু আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন যে একটা প্রাণীর শরীরে যেমন বিভিন্ন ক্রিয়া হয় সেরকম উদ্ভিদের শরীরেও বিভিন্ন ক্রিয়া আছে এবং একটা প্রাণীর মতন উদ্ভিদেরও বিভিন্ন চলনগুলো হয়।
তো যাই হোক, এর অবদানটা কি, আচার্য জগদীশ চন্দ্র বসু দুটো জিনিস নিয়ে রিসার্চ করেছিলেন। একটা হচ্ছে বনচাঁড়াল উদ্ভিদ আর আরেকটা হচ্ছে লজ্জাবতী গাছ নিয়ে। তো এই বনচাঁড়াল উদ্ভিদটা কি, বনচাঁড়াল উদ্ভিদের দেখবে তোমরা ওদের 3টে পত্রফলক থাকে, দুটো পত্রফলক দিনের বেলাতে একবার ডান দিক একবার বাঁ দিক এরভাবে আন্দোলিত হয়। এই জিনিসটা কি হয়, এটা হচ্ছে রসস্ফীতি চাপের তারতম্যের জন্য এই বনচাঁড়াল উদ্ভিদের পত্রফলকগুলি একবার ডান দিক একবার বাঁ দিকে আন্দোলিত হয়। এবার যারা পড়াশোনা করেনি বা যারা এই জিনিসগুলো জানে না তারা কি বলবে যে অন্য কোনো সমস্যা আছে বা কোনো ভৌতিক কোনো ব্যাপার, যে তার ফলে হচ্ছে হয়তো পাতাটা কোনো হাওয়া বইছে না, কিছু হচ্ছে না, পাতাটা একবার ডান দিকে একবার বাঁ দিকে আন্দোলিত হচ্ছে। কিন্তু এটা না, এটা অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রমাণিত যে যখন ওই উদ্ভিদের শরীরের ভিতরে রসস্ফীতি চাপের তারতম্য ঘটে তখন ওই পাতাটা কি হয়, মানে পত্রফলকটা একবার ডান দিক একবার বাঁ দিকে আন্দোলিত হয়। তাহলে এটা গেল বনচাঁড়াল উদ্ভিদের ক্ষেত্রে। আর আরেকটা উদ্ভিদ নিয়ে উনি পরীক্ষা করেছিলেন, সেটা হচ্ছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছ তো তোমরা সবাই দেখেছো যে লজ্জাবতী গাছে যদি কোনোভাবে তুমি টাচ করো বা স্পর্শ করো, কোনো কিছু দিয়ে হোক বা তুমি হাত দিয়ে হোক, পাতাগুলো সঙ্গে সঙ্গে মুদে যায়। তো এইটা হচ্ছে এই জিনিসগুলো উনি পরীক্ষা করেছিলেন এবং এই পরীক্ষা করার জন্য উনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেই যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে নামটা, ক্রেস্কোগ্রাফ যন্ত্র। এটা মাধ্যমিকে বহুবার এসছে। এই যে আচার্য জগদীশ চন্দ্র বসু আবিষ্কৃত যন্ত্রটির নাম কি, যন্ত্রটার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র। ঠিক আছে, তাহলে এটা গেল আচার্য জগদীশ চন্দ্র বসুর অবদান। কিসের প্রতি অবদান না, উদ্ভিদের সংবেদনশীলতার উপরে আচার্য জগদীশ চন্দ্র বসুর অবদান। ব্যাস, এরপরে আচ্ছা এর ভিতরে আরেকটা প্রশ্ন হলো কি, তাহলে প্রশ্নটা এই যেটুকুনি বললাম এর ভিতরে প্রশ্নগুলো কি বললাম। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মানে ভালো করে তোমরা খাতায় লিখে নাও, সংবেদনশীলতা কাকে বলে। ঠিক আছে, সংবেদনশীলতা কাকে বলে। 2 নম্বর কি বললাম, উদ্দীপক কি, উদ্দীপক কি। এবার এই উদ্দীপকের কি, তারপরে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রকারভেদ। এবার উদ্দীপকের 2টো প্রকারভেদ, প্রত্যেকটা প্রকারভেদের উদাহরণ একটা করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি, রসস্ফীতি চাপের তারতম্য জিনিসটা কি, বা এই প্রশ্নটা ঘুরিয়েও পড়ে, সেটা হচ্ছে যে প্রকরণ চলন বলতে কি বোঝো। দেখো, প্রকরণ চলনটা হচ্ছে রসস্ফীতি চাপের তারতম্যের জন্য যে চলনটা হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রকরণ চলন। এর উদাহরণ কি না, বনচাঁড়ালের পাতা। ঠিক আছে, তাহলে এর ভিতরে এইগুলো আছে। আর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি না, আচার্য জগদীশ চন্দ্র বসু প্রবর্তিত বা আবিষ্কৃত যন্ত্রটির নাম কি। তাহলে যন্ত্রের নাম কি, ক্রেস্কোগ্রাফ যন্ত্র। ব্যাস, তাহলে এই পর্যন্ত গেল একটা পাঠ। এরপরে তোমাদের পড়ানো হবে চলন, উদ্ভিদের চলন। দেখো, উদ্ভিদের চলন, উদ্ভিদের চলনটা কি। আচ্ছা আগে চলন জিনিসটা কি বলে দিই। তোমরা 9-এ একটুখানি পড়েছো চলন আর গমন। গমনটা হয় সাধারণত প্রাণীদের আর চলনটা হয় উদ্ভিদদের। জিনিসটা কি, এই যে ধরো আমি একটা জায়গায় দাঁড়িয়ে থেকে হাত পা নাড়ছি, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে চলন। যখন আমি সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করছি না, আবার যখন আমি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছি এবং সামগ্রিক স্থান পরিবর্তন করছি, করতে করতে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছি, তখন এটাকে বলা হচ্ছে গমন। তো উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ ধরো তুমি রাত্রিবেলায় দেখলে যে তোমার বাড়ির উঠোনে একটা গাছ আছে, সকালবেলায় উঠে কি দেখো যে উঠোনের গাছটা বাড়ির পিছনে চলে গিয়েছে, এরকম তো হয় না। তো গাছটা ঠিক যে পজিশনে ছিল সেই পজিশনেই থাকে, কিন্তু তুমি দিনের পর দিন দেখছো গাছটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে বা গাছের ডালপালাগুলো আকার আয়তনে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে একটা জায়গায় স্থির থেকে যখন তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, এইটাই হচ্ছে চলন। আর প্রাণীদের ক্ষেত্রে কি হয় না, প্রাণীরা বিভিন্ন উদ্দেশ্যে, সেটা ধরো তার খাদ্যের জন্য হতে পারে, তার বাসস্থানের জন্য হতে পারে, আত্মরক্ষার জন্য হতে পারে, বিভিন্ন উদ্দেশ্যে কি করে তারা সামগ্রিক স্থান পরিবর্তন করে। হ্যাঁ, এটা হচ্ছে গমন। তাহলে গমনটা প্রধানত হয় হচ্ছে প্রাণীদের আর চলনটা প্রধানত হয় হচ্ছে উদ্ভিদদের। ঠিক আছে, এরও ব্যতিক্রম আছে। আবার ব্যতিক্রমটা কি, যেমন কিছু কিছু প্রাণী আছে যাদের গমন হয় না, যেমন ধরো স্পঞ্জ, সাগর কুসুম, মানে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। স্পঞ্জ, সাগর কুসুম, তাহলে এরা যদি তাহলে বলতে পারো তাহলে এরা তাহলে খাদ্য কী করে গ্রহণ করে, বা সবসময় তাদের মুখে দ্বারা খাদ্য আসবে না। অ্যাকচুয়ালি স্পঞ্জ, সাগর কুসুম এরা সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে, ওই জলের মাধ্যমে চলে যায়, ওদের নিজেদের কোনো গমন অঙ্গ নেই। ঠিক আছে, আবার বিপরীত দিক দিয়ে যদি দেখি যে উদ্ভিদের ক্ষেত্রে আবার ওরকম ব্যতিক্রম আছে, যে আমি বললাম যে উদ্ভিদের ক্ষেত্রে চলন হয়, কিন্তু আবার কিছু কিছু উদ্ভিদে আছে যাদের আবার গমনও হয়। তাহলে কী করে বলবে যে গমন হয় মানে কি, তারা মানে এক জায়গায় তার এক জায়গায় চলে যাচ্ছে হেঁটে হেঁটে, না ওরকম ব্যাপার নয়। অ্যাকচুয়ালি গমন মানে কিছু কিছু উদ্ভিদ হয় কি, আলোর প্রভাবে বা জলের প্রভাবে তারা সামগ্রিক স্থান পরিবর্তন করে। যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এই উদ্ভিদগুলি এরা কি হয়, জলের জন্যে বা আলোর জন্যে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করতে পারে। তো যাই হোক, এবার বিস্তারিত আলোচনা আসা যাক। তোমাদের যেটা সিলেবাস আছে শুধুমাত্র উদ্ভিদের চলন,
প্রাণীদের গমনটা নেই সিলেবাসে। তো উদ্ভিদের চলনটা কি? উদ্ভিদের চলন হচ্ছে, তাহলে কি বলবো না, যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ স্বতঃস্ফূর্তভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে বলা হচ্ছে উদ্ভিদের চলন। আচ্ছা, এই উদ্ভিদের চলন হচ্ছে তিন রকম কি কি? একটা হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনটা কি? ট্যাকটিক চলন হচ্ছে যে চলন প্রক্রিয়ায় সাধারণত উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। একমাত্র ট্যাকটিক চলনটাতেই উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। সামগ্রিক স্থান পরিবর্তন মানে কি? ধরো উদ্ভিদের আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই। তোমার ধরো মনে হচ্ছে তুমি একটা টবে চারা গাছ করেছো, একটা ফুল গাছ করেছো। তোমার আজকে মনে হলো টবটাকে ছাদে রাখবো, কালকে মনে হলো টবটাকে নিয়ে বাড়ির উঠানে রাখবো, পরশুদিন মনে হলো এটাকে বারান্দায় রাখবো। তাহলে তো তুমি বলতে পারো যে আমি গাছটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাহলে গাছের চলন হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। আমি চলনের সংজ্ঞায় বারবার বলছি যে স্বতঃস্ফূর্তভাবে এই যে টবটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা কিন্তু টবটা নিজের ইচ্ছায় যাচ্ছে না বা উদ্ভিদের নিজের ইচ্ছায় যাচ্ছে না, তোমার মর্জি মতন টবটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তার মানে এটা কোনোদিনই চলন হবে না। তো যাই হোক, আসা যাক ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনটা কি না, যে চলন প্রক্রিয়ায় সাধারণত বিভিন্ন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলন হচ্ছে বহু প্রকার আছে। যেমন ধরো ফোটোট্যাকটিক আছে, থার্মোট্যাকটিক আছে, কেমোট্যাকটিক আছে, হাইড্রোট্যাকটিক আছে। এগুলো সব হচ্ছে ট্যাকটিক চলনের প্রকারভেদ। এর মধ্যে দুটো খুব ভালো করে পড়বে। দুটো হচ্ছে, এক নম্বর হচ্ছে তোমরা পড়বে ফোটোট্যাকটিক। ফোটোট্যাকটিক। আর আরেকটা পড়বে হচ্ছে কেমোট্যাকটিক। এই ফোটোট্যাকটিকটা কি? ফোটোট্যাকটিক হচ্ছে এই ফোটো কটাটা যখনই আসবে জানবে ফোটো মানে হচ্ছে আলো। তাহলে আলোর প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ফোটোট্যাকটিক চলন। ঠিক আছে? তাহলে এর উদাহরণটা কি? বলবে ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস। এরা যেখানে আলো থাকে সেখানে এই গাছগুলো মানে শৈবাল জাতীয় গাছগুলো জন্মে যায়। ঠিক আছে? আর কেমোট্যাকটিকটা কি? এই কেমো কথাটা যখন আসবে তখন জানবে রাসায়নিক পদার্থ। বিভিন্ন এর পরে বিভিন্ন চলনে কেমো কথাটা আসবে। কেমো মানে জানবে রাসায়নিক মানে রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গে চলন হচ্ছে তখন তাকে বলছে কেমোট্যাকটিক। তাহলে এর উদাহরণটা কি? কেমোট্যাকটিকের উদাহরণ বলবে ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। ঠিক আছে? তাহলে দুটো উদাহরণ কি বললাম? ফোটোট্যাকটিকের উদাহরণ কি বললাম? একটা হচ্ছে ফোটো মানে কি? আলো। তাহলে আলোর প্রভাবে কি হচ্ছে? ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স এই উদ্ভিদগুলো আলোর প্রভাবে সামগ্রিক স্থান পরিবর্তন করছে। আর কেমোট্যাকটিকের উদাহরণ কি? কেমো মানে কি বললাম? রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থের প্রভাবে তাহলে রাসায়নিক পদার্থটা কি এখানে উদাহরণটা? না, ম্যালিক অ্যাসিডের প্রভাবে। এটা একটা রাসায়নিক পদার্থ। ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। ঠিক আছে? তাহলে এই দুটো উদাহরণ সহ পড়বে। এছাড়া আর ট্যাকটিক চলনের মধ্যে হাইড্রোট্যাকটিক আছে। আচ্ছা, তোমার থার্মোট্যাকটিক আছে। হাইড্রো মানে জল। তাহলে জলের প্রভাবে যখন কোনো ট্যাকটিক চলন হয় উদ্ভিদ দেহে তখন সেটা হাইড্রোট্যাকটিক। থার্মো মানে হচ্ছে তাপমাত্রার প্রভাবে যখন হয় থার্মোট্যাকটিক। তাহলে এটা গেল তোমার ট্যাকটিক চলন। এরপর দেখো ট্রপিক চলন। আচ্ছা, ট্রপিক চলনটা কি? ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন এই দুটোকে বলা হয় বক্র চলন। ঠিক আছে? ট্রপিক চলনটা কাকে বলে? যে উদ্ভিদের যে বক্র চলনের মাধ্যমে সাধারণত উদ্দীপকের গতিপথ অনুসারে এই যে চলনটা হয়, মানে উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে বক্র চলন হয় তাকে বলা হচ্ছে ট্রপিক চলন। ঠিক আছে? তাহলে এই ট্রপিক চলন হচ্ছে প্রকারভেদগুলো কি কি? ট্রপিক চলনের প্রকারভেদ হচ্ছে, এক নম্বর হচ্ছে ফোটোট্রপিক। ফোটোট্রপিক। দু নম্বর হচ্ছে হাইড্রোট্রপিক। আর তিন নম্বর হচ্ছে জিওট্রপিক। ঠিক আছে? এই তিনটে ট্রপিক চলনের তিনটে পড়তে হবে, সিলেবাসে তিনটে আছে। তাহলে একটা হচ্ছে ফোটোট্রপিক, একটা হাইড্রোট্রপিক, একটা জিওট্রপিক। ফোটোট্রপিক, তাহলে এখানে ফের ফোটো কথাটা এসছে। ফোটো মানে আমি কি বলেছি? আলো। তাহলে আলোর প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের যে ট্রপিক চলন হয়, তাহলে তোমাদের সংজ্ঞা সব মুখস্থ করতে হবে না, শুধু এইগুলো মনে রাখবে যে ফোটো মানে কি, হাইড্রো মানে কি, জিও মানে কি, থার্মো মানে কি, কেমো মানে কি। এইগুলো জানলে তোমার সংজ্ঞাগুলো নিজেরা লিখতে পারবে। তাহলে ফোটোট্রপিকটা কি? ফোটো মানে কি বললাম? আলো। তাহলে আলোর প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ট্রপিক চলন হয়। আর ট্রপিক চলন মানে কি আমি বলে দিয়েছি, যে উদ্দীপকের
তীব্রতা উদ্দীপকের মানে তীব্রতা অনুযায়ী যে বক্রচলন তাকে বলা হচ্ছে ট্রপিক চলন। তাহলে যেটা আলোর প্রভাবে ঘটছে, তাহলে আলোর প্রভাবে ট্রপিক চলন কি হচ্ছে, দেখবে তোমরা এটা সবাই পরীক্ষা করে দেখতে পারবে। একটা টপ সমেত চারা গাছ নেবে, টপ সমেত চারা গাছ নিয়ে জানলার ধারে রেখে দেবে, দেখবে এবার গাছের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো বৃদ্ধি পাবে সব আলোর দিকে বেঁকে যাবে। কেউ গাছে মানে রুমের ভিতরের দিকে কেউ বাঁকবে না, সবগুলো জানলা ধারে রাখলে গাছের ডালপালাগুলো আলোর দিকে মেকে যাবে। তাহলে এটা গেল ফটোট্রপিকের উদাহরণ। তাহলে উদাহরণটা কি বলবে, বলবে যে টপ সমেত একটা চারা গাছকে যদি আমি জানলার ধারে রেখে দিই তাহলে দেখবো যে গাছের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব আস্তে আস্তে আলোর দিকে মেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফটোট্রপিকের উদাহরণ। হাইড্রো মানে কি, এরপর হচ্ছে হাইড্রোট্রপিক। হাইড্রো মানে হচ্ছে জল। তাহলে এটা কি বলবে, যে জলের প্রভাবে যে ট্রপিক চলন হয় উদ্ভিদ অঙ্গে। তাহলে হাইড্রোট্রপিক, হাইড্রো মানে জল, বলবে জলের প্রভাবে যে ট্রপিক চলন হয়। তাহলে জলের প্রভাবে কোন ট্রপিক চলন হয়, যে কোনো উদ্ভিদের মূল সাধারণত জলের উৎসের দিকে চলে যায়। ঠিক আছে, তাহলে উদ্ভিদের মূলে যে চলনটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। উদ্ভিদের মূল তাহলে কি বললাম, জলের উৎসের দিকে চলে যায়, তাহলে এটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। এরপরে আসছে জিওট্রপিক। জিও মানে হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, জিওট্রপিক হচ্ছে দুরকম আছে, একটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক, একটা হচ্ছে পজিটিভ জিওট্রপিক। ঠিক আছে, এর আবার দুটো প্রকারভেদ আছে, একটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক আর একটা হচ্ছে পজিটিভ জিওট্রপিক। নেগেটিভ জিওট্রপিকটা কি আছে, জিওট্রপিক জিনিসটা কি, জিওট্রপিক হচ্ছে যখন অভিকর্ষের প্রভাবে উদ্ভিদঙ্গের যে চলনটা হয়। তাহলে অভিকর্ষের প্রভাবে উদ্ভিদঙ্গের চলনটা কি হয়, অভিকর্ষের দিকে উদ্ভিদঙ্গে কোনটা যাচ্ছে, উদ্ভিদের মূল যাচ্ছে সাধারণত মাটির নিচের দিকে যাচ্ছে, আর অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে কি উদ্ভিদের কাণ্ড। তাহলে এটা হচ্ছে জিওট্রপিক উদাহরণ। আর নেগেটিভ জিওট্রপিকটা কি, যখন উল্টোটা হচ্ছে, উল্টোটা কি, যে কোনো উদ্ভিদের মূল অভিকর্ষের বিপরীত দিকে উঠে আসে। সেটা কোথায় দেখবো আমরা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে মানে উপকূলবর্তী অঞ্চলে গিয়ে দেখবো কিছু কিছু উদ্ভিদের মূল উপরের দিকে উঠে এসেছে, যেমন সুন্দরী গাছের মূল। এদের কিছু শ্বাসমূল দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে অভিকর্ষের বিপরীতে উপরের দিকে উঠে আসে, তাই এটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিকের উদাহরণ। আর পজিটিভ তো যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে বলবে যে উদ্ভিদের মূল মাটির মানে অভিকর্ষের দিকে যাচ্ছে, মাটির নিচের দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে পজিটিভ জিওট্রপিকের উদাহরণ। তাহলে এই গেল তোমার ট্রপিক চলনের 3টে প্রকারভেদ। ঠিক আছে, তাহলে ট্রপিক চলনের প্রকারভেদগুলো এই হলো। আচ্ছা, এরপরে আসছে কি, তাহলে ট্যাকটিক চলন গেল, ট্রপিক চলন গেল, এবার হচ্ছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনের ওরকম 4-5টা প্রকারভেদ আছে। ন্যাস্টিক চলনের ক্ষেত্রে 1 নম্বরে কি, ওরকম ফোটোন্যাস্টি, ফোটোন্যাস্টিক। 2 নম্বরে হচ্ছে কি থার্মোন্যাস্টিক। 3 নম্বরে কি কেমোন্যাস্টিক। 4 নম্বরে কি সিসমোন্যাস্টিক। 5 নম্বরে কি নিকটিন্যাস্টিক। দেখ, এর 5টা ভাগ আছে। ঠিক আছে, আচ্ছা, ফোটো মানে কি এর আগে বলে দিয়েছি, যে ফোটো কথাটা থাকলে সবসময় জানবে আলো। তাহলে আলোর প্রভাবে, আচ্ছা ন্যাস্টিক চলনটা কি, ন্যাস্টিক চলনটা আগে বলে দিই। ন্যাস্টিক চলন হচ্ছে এটাও একটা প্রকারের বক্রচলন। ঠিক আছে, তাহলে উদ্ভিদ অঙ্গের যে বক্রচলন উদ্দীপকের গতিপথ অনুযায়ী না হয়ে তীব্রতা অনুযায়ী হয় তাকে বলা হচ্ছে ন্যাস্টিক চলন। তাহলে ট্রপিক চলনটা ছিল উদ্দীপকের গতিপথ অনুযায়ী, আর ন্যাস্টিক চলনটা হচ্ছে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী। তাহলে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী যে ন্যাস্টিক চলনটা হচ্ছে। আচ্ছা, তাহলে ফোটো মানে আমরা কি বলে দিচ্ছি, আলো। তাহলে আলোর প্রভাবে যে উদ্ভিদ অঙ্গে ন্যাস্টিক চলনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি ফোটোন্যাস্টিক চলন। এটা আমরা উদাহরণ কি বলবো, তোমরা সবাই সূর্যমুখী ফুল দেখেছো, আচ্ছা পদ্ম ফুল দেখেছো, এরা সবই আলোর দিকে মুখ করে থাকে। ঠিক আছে, তাহলে সূর্যমুখী ফুল, পদ্ম ফুল এরা সবাই আলোর দিকে মুখ করে থাকে। তাহলে এটা হচ্ছে ফোটোন্যাস্টিকের উদাহরণ। খুব ভালো করে উদাহরণগুলো পড়বে, পরীক্ষায় সংজ্ঞা খুব একটা পড়ে না কিন্তু উদাহরণ খুব পড়ে। ঠিক আছে, এবার সংজ্ঞা তোমাদের মুখস্থ করতে হবে না। এই যেগুলো বললাম আমি, যে ফোটো মানে আলো, থার্মো মানে তাপ, কেমো মানে রাসায়নিক পদার্থ, এর আগে জিও মানে অভিকর্ষ, হাইড্রো মানে জল, এইগুলো মনে রাখলে তোমরা শুধু জুড়ে দেবে, জিনিসটা দিলেই হবে। তাহলে ফোটোন্যাস্টিকের উদাহরণ কি বললাম, সূর্যমুখী ফুল অথবা পদ্ম ফুল এরা সবসময় আলোর দিকে মুখ করে থাকে। 2 নম্বর হচ্ছে কি থার্মোন্যাস্টিক চলন। থার্মো মানে কি বলেছি একটু আগে, থার্মো মানে হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তাপমাত্রা। তাহলে তাপমাত্রার প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয়, তাপমাত্রার প্রভাবে কি হয়, তোমরা যারা কাশ্মীরে গেছো জানবে টিউলিপ ফুল। এই টিউলিপ ফুল হচ্ছে বেশি তাপমাত্রায় ফোটে, কম তাপমাত্রায় মুড়ে যায়।
ঠিক আছে, মানে ঠিক ফোটা অবস্থা থেকে মুড়ে যায়। তাহলে টিউলিপ ফুল হচ্ছে খুব বড় উদাহরণ, তা থার্মোনাস্টিকের উদাহরণ। বলবে উদাহরণটা যখন বলবে পরীক্ষা, তোমার যদি হয়তো পরীক্ষায় বললো যে থার্মোনাস্টিকের উদাহরণ দাও, তোমরা কি বলবে যে টিউলিপ ফুল কম তাপমাত্রায় ফোটে, বেশি তাপমাত্রায় মুড়ে যায়। ঠিক আছে, আচ্ছা। আর কেমোনাস্টিকটা কি? কেমোনাস্টিক চলন হচ্ছে, কেমো মানে কি বললাম, রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্দীপকের যে ন্যাস্টিক চলনটা হয়, তাহলে রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্দীপক চলনটা কি, এর উদাহরণটা কি না, সবাই তোমরা জানো সূর্য শিশির, পাতা ঝাঁঝি, কলসিপত্র, এই উদ্ভিদগুলোর নাম শুনেছো। এরা সরাসরি প্রোটিন জাতীয় খাদ্যের জন্য সরাসরি পতঙ্গদের দেহ থেকে ওরা প্রোটিন সংগ্রহ করে। ওরকম কলসপত্রী উদ্ভিদ আছে, যদি তোমরা ডুয়ার্সে যাও দেখবে কলসপত্রী উদ্ভিদের ঢাকনা থাকে, ঢাকনাগুলো খুব সুন্দর দেখতে হয়, এবং ঢাকনার ওপরে মানে যখন কোনো পতঙ্গ বসে তখন পতঙ্গটা ভিতরে চলে যায়, কলসির মতো একটা পার্ট থাকে তার ভিতরে ঢুকে যায় এবং ঢাকনাটা তার উপর বন্ধ হয়ে যায়। গেলে কি হয়, ওই পতঙ্গদের দেহ থেকে ওই উদ্ভিদটা সরাসরি প্রোটিন সংগ্রহ করে নেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কেমোনাস্টিক চলন। তাহলে কেমোনাস্টিক চলনের উদাহরণটা কি না, বলবে কলসপত্রী, সূর্য শিশির, পাতা ঝাঁঝি। এরপর হচ্ছে সিজমোনাস্টি। সিজমো কথার অর্থ কি, স্পর্শ, ঘর্ষণ। ঠিক আছে, মানে কোনো কিছু স্পর্শ করলে যে চলনটা হয় সেটা হচ্ছে, ধরো লজ্জাবতী গাছের পাতা, একটু আগে বলেছি লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে মুড়ে যায়, তাহলে এটা হচ্ছে সিজমোনাস্টিক চলন। আর একটা হচ্ছে কি নিকটিন্যাস্টিক চলন। এটা হচ্ছে আলো এবং তাপ দুটোর প্রভাবে যে চলনটা হচ্ছে সেটা হচ্ছে নিকটিন্যাস্টিক চলন। এটার উদাহরণ কি না, শিম্বগোত্রীয় উদ্ভিদ। তোমরা শীতকালের দিকে দেখবে যে শিম গাছের পাতা আস্তে আস্তে কি হয়, যখন সকালের দিকে মুড়ে থাকে, একটু বেলার দিকে যখন রোদ্দুরটা বেশি ওঠে তখন পাতাগুলো ছেড়ে যায়। তো এটা হচ্ছে নিকটিন্যাস্টিক চলন। ঠিক আছে, তাহলে মোটামুটি এই গেল তোমাদের ন্যাস্টিক চলনের উদাহরণগুলো। তাহলে চলনের কি কি বললাম, এক নম্বরে চলন হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো কী কী থাকতে পারে, চলনের প্রকারভেদ, প্রত্যেকটা প্রকারভেদের আবার তাদের প্রকারভেদগুলো উদাহরণ সহ করতে হবে। ঠিক আছে, তোমরা তাহলে মোটামুটি এই জিনিসটা ভালোভাবে পড়ে নেবে। আর যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবে। আর এই অবধি এই ক্লাস, এর পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।